নমস্কার। প্রতিরক্ষা, নিরাপত্তা, রণকৌশল এই শব্দগুলো শুনলেই অনেকের হয়তো মনে হয় এগুলো খুব ভারী বিষয়, শুধু বিশেষজ্ঞদের জন্য। কিন্তু আজকের ভারতে এই বিষয়গুলো নিয়ে একটা স্পষ্ট ধারণা থাকাটা আমার মনে হয় সবার জন্যই জরুরি হয়ে পড়েছে। ঠিক। আর বাংলা ভাষায় এই জরুরি কাজটা বেশ কিছুটা সহজ করে দিয়েছে ডক্টর পরিমল মার্জিতের লেখা ভারতীয় প্রতিরক্ষা, কৌশল, কাঠামো এবং চ্যালেঞ্জ বইটি। হ্যাঁ, বইটা সত্যিই দারুণ। তো আজ আমরা এই বইটির একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এই যে জটিল জালিকা, সেটা লেখক কিভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক বলেছেন। এই বইটা কিন্তু শুধু তথ্যের একটা লিস্ট নয়, একদমই না। এটা ভারতের নিরাপত্তা যাত্রার বলতে গেলে একটা পুরো ছবি। লেখকের উৎসর্গটা দেখলেই এর গভীরতাটা বোঝা যায়। জানেন, উনি বইটি উৎসর্গ করেছেন কাদের? শিক্ষক, গবেষক, ছাত্র আর দেশের সুরক্ষায় নিয়োজিত সৈনিকদের। হ্যাঁ, আমি দেখেছি সেটা ধরেছেন একদম। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্যও থাকবে সেটাই, বইটার সেই মূল বিষয়গুলো খুঁজে বের করা, যা এটাকে অন্য বইগুলোর থেকে আলাদা করে তুলেছে। অবশ্যই আমরা দেখব এর গঠনটা কেমন, আলোচনাগুলো কতটা গভীর, আর সবচেয়ে জরুরি, আমাদের শিক্ষার্থী, কলেজ শিক্ষক বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেমন ধরুন নেট, সেট, সিইউটি, এসএলএসটি, তাদের জন্য এটা ঠিক কতটা কাজের, কতটা দরকারি। হ্যাঁ, এই প্রাসঙ্গিকতাটা খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ভারতের প্রতিরক্ষা ভাবনার যে ঐতিহাসিক শিকড়, বইটিতে এই বিবর্তনটা কিভাবে দেখানো হয়েছে? লেখক খুব সুন্দরভাবে শুরুটা করেছেন একেবারে প্রাচীন যুগ থেকে। তিনি শুধু মৌর্য বা মোগলদের সামরিক শক্তির কথাই বলেননি। আচ্ছা। বরং দেখিয়েছেন কিভাবে সেই সময়ের সংগঠিত সামরিক ব্যবস্থা, যেমন ধরুন মৌর্যদের চতুরঙ্গ বাহিনী বা মুঘলদের বারুদের ব্যবহার, এগুলো শুধু সাম্রাজ্য বিস্তারের জন্যই ছিল না, এই উপমহাদেশের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাতেও একটা ভূমিকা রেখেছিল। এটা শুধু সেনার সংখ্যা গোনা নয়, তখনকার স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার একটা ছবিও বটে। তার ব্যাপারটা শুধু ঘটনা পরপর সাজানো নয়, লেখক সেগুলোর তাৎপর্য বিশ্লেষণ করেছেন। একদম। যেমন ধরুন ঔপনিবেশিক আমল বা স্বাধীনতার পরের সময়টা, সেখানে বইয়ের বিশেষত্ব কি? অবশ্যই। যেমন ব্রিটিশ আমলে আধুনিক কাঠামোর শুরু হলো ঠিকই, কিন্তু লেখক স্পষ্ট করে দিয়েছেন যে এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের নিজেদের স্বার্থ রক্ষা করা। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এই কাঠামোটাই যে পরে স্বাধীন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত গড়ে দিল, সেই কন্টিনিউইটি বা ধারাবাহিকতাটা তিনি দেখিয়েছেন। স্বাধীনতার পর দেশ ভাগ হল, তারপর সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, সে এক বিরাট চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, সে তো বিশাল ব্যাপার ছিল। অথবা ধরুন পরবর্তী যুদ্ধগুলো, বিশেষ করে ১৯৬২-র চীন যুদ্ধের পর যে উপলব্ধিটা হলো, প্রতিরক্ষা ক্ষেত্রে যে আমূল সংস্কার শুরু হলো, এই বিষয়গুলোর কারণ আর ফলাফল, এই সম্পর্কটা খুব পরিষ্কার করে বিশ্লেষণ করা হয়েছে। হ্যাঁ, আমার মনে পড়ছে বইটাতে সর্দার প্যাটেলের দূরদর্শিতার কথা বলা আছে। উনি প্রথম থেকেই চীন আর পাকিস্তানের হুমকি নিয়ে বেশ সতর্ক ছিলেন। ঠিক। আবার ১৯৬২ যুদ্ধের পরেই যে আধুনিকীকরণ বা গোয়েন্দা ব্যবস্থার উন্নতির ওপর জোর দেওয়া হলো, সেই পরিবর্তনগুলো আজকের প্রতিরক্ষা কাঠামোর উপর কতটা প্রভাব ফেলেছে, সে বিশ্লেষণটা বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অবশ্যই। আচ্ছা, এই ঐতিহাসিক প্রেক্ষাপটের পর লেখক বর্তমান কাঠামোটা কিভাবে ব্যাখ্যা করেছেন? এখানে তো অনেক খুঁটিনাটি বিষয় থাকে, তাই না? ঠিক। দ্বিতীয় অধ্যায়ে লেখক ভারতীয় সশস্ত্র বাহিনীর যে বর্তমান কাঠামো, সেটা নিয়ে আলোচনা করেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী আর বায়ুসেনা। তবে তিনি শুধু কোনো শাখার কি কাজ এটা বলেই থেমে যাননি। তিনি অপারেশনাল কমান্ডগুলোর বিন্যাস, স্পেশাল ফোর্স, যেমন ধরুন সেনাবাহিনীর প্যারা কমান্ডো বা নৌবাহিনীর মার্কোস, এই এলিট ফোর্সগুলোর ভূমিকা, তাদের ট্রেনিং কেমন হয়, এই সব খুঁটিনাটিও কিন্তু আলোচনা করেছেন। আর ওই যে আধা সামরিক বাহিনীগুলো, যেমন বিএসএফ, সিআরপিএফ, এদের ভূমিকা নিয়ে তো প্রায় একটু ধোঁয়াশা থাকে। লেখক এই জায়গাটা খুব পরিষ্কার করেছেন। সীমান্ত সুরক্ষায় বিএসএফ বা আইটিবিপি, আবার দেশের ভেতরের নিরাপত্তা বা ধরুন নকশাল দমন অভিযানে সিআরপিএফ, কিংবা ভিআইপি নিরাপত্তা বা সন্ত্রাস দমনে এনএসজি, এদের প্রত্যেকের যে আলাদা আলাদা দায়িত্ব এবং জাতীয় সুরক্ষায় তাদের যে স্বতন্ত্র অবদান, সেটা খুব ভালোভাবে আলাদা করে দেখিয়েছেন।
এমনকি আসাম রাইফেলসের মতো বাহিনীর যে দ্বৈত ভূমিকা, মানে ওরা সেনার অপারেশনাল কন্ট্রোলে থাকে, বা রেল সুরক্ষা বাহিনী আরপিএফ এর কথাও বাদ দেননি। এই স্পষ্টতাটা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই জরুরি। আমারও তাই মনে হয়। আর এই অধ্যায়ে বিভিন্ন ট্রেনিং সেন্টারের উল্লেখগুলো, যেমন এনডিএ, আইএমএ, ওটিএ, আইএনএ, পরীক্ষার্থীদের জন্য খুব কাজের হবে। একদম। শুধু নাম নয়, নিয়োগ প্রক্রিয়া আর ট্রেনিংয়ের মানের উপর যে জোর দেওয়া হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু কাঠামোর পর আসে কৌশল, তাই তো? ভারতের প্রতিরক্ষার নীতি কিভাবে বদলেছে সময়ের সাথে? বইতে এ নিয়ে কি বলা হয়েছে? তৃতীয় অধ্যায়টা ঠিক এই স্ট্র্যাটেজিক দিকটা নিয়ে। লেখক জোট নিরপেক্ষতার যুগ থেকে সরে এসে বর্তমানে ভারতের যে কৌশলগত স্বশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির উপর জোর দেওয়ার প্রবণতা, সেটা তুলে ধরেছেন। মানে কোনো নির্দিষ্ট ব্লকের দিকে না ঝুঁকে নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া। ঠিক তাই। ভারত কোনো নির্দিষ্ট ব্লকের অংশ না হয়ে নিজের জাতীয় স্বার্থ অনুসারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়। এখানে কিন্তু কোল্ড স্টার ডক্ট্রিনের মতো ধারণার বিশ্লেষণটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। ও আচ্ছা, কোল্ড স্টার ডক্ট্রিন নিয়ে তো বেশ বিতর্ক আছে, তাই না? বইতে কি এর জটিলতাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, লেখক শুধু মতবাদটার ব্যাখ্যা দেননি, এর প্রয়োগের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হতে পারে, বিশেষ করে পারমাণবিক উত্তেজনা বাড়ার ঝুঁকি, এই দিকগুলো নিয়েও আলোচনা করেছেন। আচ্ছা। একইভাবে ভারতের সামুদ্রিক কৌশল বা ম্যারিটাইম ডক্ট্রিন, যেটা আবার সাগর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন নীতির সঙ্গে সম্পর্কিত, তার গুরুত্ব এবং ভারত মহাসাগরে যে চ্যালেঞ্জগুলো বাড়ছে সেগুলোর মোকাবেলায় নৌবাহিনীর আধুনিকীকরণের প্রয়োজনীয়তা, এগুলোও বিশ্লেষণ করা হয়েছে। আর প্রতিরক্ষা বাজেট বা আন্তর্জাতিক সহযোগিতা, এগুলো তো প্রায় খবরে দেখি আমরা। অবশ্যই। প্রতিরক্ষা বাজেটের বিভাজন, মানে কোথায় কত খরচ হচ্ছে, যেমন ধরুন বেতন বা পেনশনের খাতে কত যাচ্ছে আর আধুনিকীকরণের জন্য কত থাকছে। এই ব্যালেন্সটা খুব জরুরি। ঠিক, সেই খরচের প্রবণতা এবং তার সীমাবদ্ধতাগুলো নিয়ে বেশ বাস্তবসম্মত আলোচনা রয়েছে। আর আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে শুধু রাশিয়া বা আমেরিকার মতো পুরনো পার্টনার নয়। আচ্ছা। ইসরায়েল, ফ্রান্স, জাপান, এই দেশগুলোর সাথে সম্পর্ক কিভাবে ভারতের ডিফেন্স ক্ষমতা বাড়াতে সাহায্য করছে তার বিস্তারিত বিবরণ আছে। এটা আজকের জিওপলিটিক্যাল সিচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ। এই ভূরাজনৈতিক প্রেক্ষাপট আর সমসাময়িক চ্যালেঞ্জগুলো নিয়েই তো সম্ভবত পরের অধ্যায়টা। মানে বর্তমানে ভারতের সামনে প্রধান নিরাপত্তা উদ্বেগগুলো কি কি বলে বইতে চিহ্নিত করা হয়েছে? চতুর্থ অধ্যায়টা ঠিক এই নিয়ে। লেখক পাকিস্তান আর চীনের সাথে যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা, মানে এলওসি আর এলএসি এর পরিস্থিতি, সেটাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে রেখেছেন। হ্যাঁ, ওটা তো আছেই। তবে এর পাশাপাশি ভারত মহাসাগরে চীনের প্রভাব বিস্তার, সীমান্তপার সন্ত্রাসবাদ আর দেশের ভেতরে কাশ্মীর বা উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ পরিস্থিতি, এগুলো নিয়েও গভীর বিশ্লেষণ রয়েছে। সন্ত্রাসবাদ বা বিদ্রোহের মতো বিষয়গুলো তো বহু পুরনো। বইতে কি কোনো নতুন দৃষ্টিকোণ বা সমাধানের ইঙ্গিত দেওয়া হয়েছে? দেখুন, লেখক সমাধানের চেয়ে সমস্যাগুলোর যে মাল্টিডাইমেনশনাল প্রকৃতি, মানে বিভিন্ন দিক আর তার মূল কারণগুলো তুলে ধরার উপর বেশি জোর দিয়েছেন। আচ্ছা। তিনি দেখিয়েছেন যে এগুলোর মোকাবেলা শুধু মিলিটারিলি সম্ভব নয়, পলিটিক্যাল আর সোশিও ইকোনমিক পদক্ষেপও জরুরি। এছাড়াও সাইবার সিকিউরিটি আর ক্লাইমেট চেঞ্জের মতো যে নন ট্রেডিশনাল থ্রেটগুলো আসছে, এই নতুন চ্যালেঞ্জগুলো, এগুলো আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, সেই সতর্কতাও কিন্তু বইতে আছে। আর প্রতিবেশী দেশগুলো, ধরুন নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, এদের সাথে সম্পর্কের যে সিকিউরিটি অ্যাঙ্গেলগুলো, সেগুলো বাদ যায়নি। এরপর তো আসে প্রতিরক্ষা উৎপাদনের প্রশ্নটা, মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত। এটা নিয়ে বইতে কি আলোচনা আছে? পঞ্চম অধ্যায়টা এই বিষয়ের ওপর। লেখক একদিকে যেমন দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রয়োজনীয়তা আর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন, তেমনি অন্যদিকে বিদেশি সরঞ্জামের ওপর যে আমাদের অতিরিক্ত নির্ভরতা, সেই চ্যালেঞ্জগুলো আর টেকনোলজি ট্রান্সফারের জটিলতা, এগুলোও কিন্তু তুলে ধরেছেন। বেশ ব্যালেন্সড একটা আলোচনা। প্রযুক্তির কথা যখন উঠলই, বইয়ের একটা খুব ইন্টারেস্টিং অংশ হল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র নিয়ে আলোচনা। ষষ্ঠ অধ্যায়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ড্রোন, কোয়ান্টাম কম্পিউটিং, এই সব বিষয় আছে। হ্যাঁ, এই অংশটা দারুণ। এগুলো নিয়ে লেখক কি বলছেন? এগুলো কি শুধু থিওরি,
নাকি বাস্তব প্রয়োগের কথাও আছে? না না, শুধু থিওরি নয়, লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে এআই সার্ভেলেন্স, টার্গেট আইডেন্টিফিকেশন, এমনকি অটোমেটেড ওয়েপন সিস্টেম কন্ট্রোলেও ব্যবহার হতে পারে। বা ড্রোনের ব্যবহার যে ইন্টেলিজেন্স গ্যাদারিং থেকে শুরু করে অ্যাট্যাক পর্যন্ত কতটা অপরিহার্য হয়ে উঠছে তার উদাহরণ দিয়েছেন। কোয়ান্টাম কম্পিউটিং কিভাবে ভবিষ্যতের সাইবার সিকিউরিটি আর ক্রিপ্টোগ্রাফিকে পুরো বদলে দিতে পারে সেই সম্ভাবনার কথাও বলেছেন। মানে এই অংশটা পড়লে বোঝা যায় ভবিষ্যতের যুদ্ধ আর কল্পবিজ্ঞান নয়, একদম বাস্তব হয়ে উঠছে। গ্রিন ডিফেন্সের ধারণাটাও বেশ নতুন লাগল। পরিবেশ বান্ধব সামরিক প্রযুক্তি, এটা কি আদৌ সম্ভব? এই ধারণাটা সম্ভাবনার কথা বলেছেন। যেমন ধরুন, সামরিক কার্যক্রমের পরিবেশগত প্রভাব কমানো, সোলার পাওয়ার বা বায়োফিউলের ব্যবহার, এইগুলো। আচ্ছা। এটা হয়তো এখনও খুব প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ দিকনির্দেশ। আর এই অধ্যায়ের আলোচনাগুলো বিশেষ করে টেকনোলজির ভূমিকা, এনইপি 2020 যে ইন্টারডিসিপ্লিনারি শিক্ষার ধারণা, হ্যাঁ ঠিক, সেটার সাথে খুব ভালোভাবে খাপ খায়। কারণ এখানে টেকনোলজি, স্ট্র্যাটেজি, পরিবেশ সব একসুতোয় বাঁধা। আর সপ্তম অধ্যায়ে যে কেস স্টাডিগুলো রয়েছে, কার্গিল, ডোকলাম, বালাকোট, সেগুলোর তাৎপর্য কি? এই কেস স্টাডিগুলো আসলে থিওরিকে বাস্তবের সাথে মেলাতে সাহায্য করে। কার্গিল যুদ্ধ কিভাবে হাই অ্যালটিটিউড ওয়ারফেয়ারের চ্যালেঞ্জগুলো সামনে এনেছিল, ডোকলাম সংকট কিভাবে ভারত-চীন সীমান্তে ভারতের দৃঢ় অবস্থান দেখিয়েছিল, আর বালাকট এয়ার স্ট্রাইক কিভাবে ভারতের কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজিতে একটা শিফট এনেছে। আচ্ছা। এই বিশ্লেষণগুলো শিক্ষার্থীদের ঘটনাগুলো শুধু জানতে সাহায্য করে না, তার পেছনের যে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং প্রসেস সেটাও বুঝতে সাহায্য করে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই ধরনের অ্যানালিটিক্যাল আলোচনা খুবই উপযোগী। সব মিলিয়ে বইটার গঠন আর লেখার স্টাইল নিয়ে আপনার কি মত? মানে বিশেষ কি বৈশিষ্ট্য চোখে পড়ল? কয়েকটা বিশেষ বৈশিষ্ট্যের কথা তো বলতেই হয়। প্রথমত, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা সামারি দেওয়া আছে, মূল বিষয়বস্তুর। এটা পাঠককে তৈরি হতে খুব সাহায্য করে। হ্যাঁ, ওটা খুব কাজের। দ্বিতীয়ত, ভাষা খুবই সহজ কিন্তু বিশ্লেষণধর্মী। শুধু ইনফরমেশন দেওয়া নয়, ঘটনার পেছনের কারণ, তার প্রভাব, ভবিষ্যতের ইঙ্গিত সবটাই আছে। তৃতীয়ত, বইয়ের শেষে যে প্রতিরক্ষা সংক্রান্ত শব্দকোষ বা গ্লসারি আছে আর বিস্তারিত রেফারেন্স লিস্ট, এটা বইটাকে একটা কমপ্লিট একাডেমিক টেক্সটের মর্যাদা দিয়েছে। গ্লসারিটা টার্মগুলো বুঝতে সাহায্য করে আর রেফারেন্সগুলো আরও গভীরে পড়ার রাস্তা খুলে দেয়। তাহলে বলাই যায় এই বইটি বাংলা ভাষায় প্রতিরক্ষা ও রণনীতি বিদ্যা চর্চার ক্ষেত্রে একটা বড় গ্যাপ ফিল করেছে। এর একাডেমিক গুরুত্ব কতটা, বিশেষ করে আমাদের টার্গেট অডিয়েন্স, ছাত্রছাত্রী, শিক্ষক, পরীক্ষার্থী, তাদের জন্য? নিঃসন্দেহে এটা একটা মাইলফলক। সত্যি বলতে কি, বাংলা মাধ্যমে স্নাতক ইউজি বা স্নাতকোত্তর পিজি স্তরে ডিফেন্স স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্রছাত্রীদের জন্য এরকম ডিটেইলড আর আপ টু ডেট বই প্রায় ছিলই না। ঠিক। এর বিষয়বস্তুর যে ব্যাপকতা, ইতিহাস থেকে ফিউচার টেকনোলজি, কাঠামো থেকে কৌশল, বাজেট থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস, সবকিছুই কিন্তু সিলেবাসের চাহিদা মেটায়। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, যেমন নেট, সেট, সিইউইটি বা এসএলসটি, এই পরীক্ষাগুলোতে এখন আর শুধু ইনফরমেশন বেসড প্রশ্ন আসে না, অ্যানালিটিক্যাল প্রশ্নও আসে। এই বইয়ের যে গভীর বিশ্লেষণ, সাম্প্রতিক তথ্যের ব্যবহার, যেমন ধরুন নতুন চুক্তি, মহড়া, ওয়েপন সিস্টেম, আর কেস স্টাডিগুলো, অ্যানালিটিক্যাল আর ইন্টারডিসিপ্লিনারি শিক্ষার কথা বলে, এই বইটার সেই দর্শনেরই প্রতিফলন বলা চলে। শিক্ষক এবং গবেষকদের জন্যও কি এটা সমানভাবে প্রাসঙ্গিক? অবশ্যই। শিক্ষকদের জন্য এটা একটা চমৎকার রেফারেন্স বই আর টিচিং এইড, আর গবেষকদের জন্য, বিশেষ করে যারা ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সাম্প্রতিক ধারণা, বিতর্ক বা পলিসি চেঞ্জ নিয়ে কাজ করছেন, তাদের জন্য বইয়ের বিশ্লেষণ আর রেফারেন্স লিস্ট খুবই ভ্যালুয়েবল। লেখক ডক্টর পরিমল মার্জিতের এই কাজটা নিঃসন্দেহে বাংলা একাডেমিক জগতে একটা গুরুত্বপূর্ণ সংযোজন। তাহলে আলোচনার শেষে আমরা বলতেই পারি, ভারতীয় প্রতিরক্ষা কৌশল, কাঠামো এবং চ্যালেঞ্জ বইটি শুধু একটা টেক্সট বুক নয়, এটা ভারতের নিরাপত্তা চিন্তা, সামরিক সক্ষমতা এবং স্ট্র্যাটেজিক কালচারের একটা সামগ্রিক প্রতিচ্ছবি। একদম। ঐতিহাসিক ভিত্তি থেকে শুরু করে ভবিষ্যতের দিগন্ত পর্যন্ত এর বিস্তার। একদম।
এটা শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, এমনকি প্রতিরক্ষা বিষয়ে আগ্রহী যে কোনো সাধারণ পাঠকের জন্য একটা মাস্ট রিড বই। বাংলা ভাষায় এমন সুসংহত, তথ্যনিষ্ঠ আর একই সাথে বিশ্লেষণধর্মী কাজ পাওয়া সত্যিই কঠিন। তবে বইটা পড়ার পর একটা ভাবনা কিন্তু থেকেই যায়, তাই না? কি বলুন তো? লেখক নিজেই ভবিষ্যতের প্রযুক্তির কথা বলেছেন, এআই, সাইবার, মহাকাশ। প্রশ্ন হলো, এই যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো, এগুলোকে ভারতের যে তুলনামূলকভাবে ঐতিহ্যবাহী প্রতিরক্ষা কাঠামো, তার সাথে কতটা সফলভাবে আর কত দ্রুত ইন্টিগ্রেট করা সম্ভব হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ইন্টিগ্রেশনের জিওপলিটিক্যাল প্রভাবই বা কী দাঁড়াবে আগামী দশকে? দেখুন, এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন যা ভবিষ্যতের গবেষক আর পলিসি মেকারদের ভাবতে হবে। টেকনোলজি তো একটা ডাবল এজ সোর্ড, তাই না? ঠিক। এর সঠিক ব্যবহার যেমন ক্ষমতা বাড়ায়, তেমনি ভুল বা দেরিতে প্রয়োগ কিন্তু ঝুঁকিও বাড়ায়। এই ব্যালেন্সটা রক্ষা করাটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর পরিমল মার্জিতের এই বইটি সংগ্রহ করে এই জটিল কিন্তু জরুরি বিষয়গুলো নিয়ে আপনারাও ভাবতে শুরু করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।